গুলির নির্দেশ দেয়া শেখ হাসিনার ফোন আলাপের আন্তর্জাতিক নিরীক্ষা মামলার স্বচ্ছতা বাড়াবে। এটি দালিলিক প্রমাণ হিসাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর MH তামিম এবং বাংলা মোটর থেকে জাতীয় নাগরিক পার্টি NCPর যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি প্রথমেই চলে যাচ্ছি জনাব MH তামিম, আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। বিবিসির অনুসন্ধান তা নিশ্চিতও করেছে এবং আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদনে আপনার বক্তব্যই জানছিলাম যে আপনি বলেছেন যে এটি আপনারা ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন। সেক্ষেত্রে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে কতটুকু গ্রহণযোগ্য এভিডেন্স হিসাবে কার্যকর হবে বলে আপনি মনে করেন? আপনার কাছে একটু আইনি ব্যাখ্যা জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। ইন্ডিপেন্ডেন্ট টিভির সকল দর্শককে আসসালামু আলাইকুম। দেখেন, একটা তথ্য আপনাকে জানানোর জন্য বলছি যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংগঠন হয়েছে সেটির তদন্ত চলাকালীন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই অডিও রেকর্ডটি উদ্ধার করেছে। অতঃপর অডিও রেকর্ডটিকে ফরেনসিক টেস্টের জন্য সিআইডি তে পাঠানো হয়েছে। সিআইডি ফরেনসিক রিপোর্ট দিয়ে বলেছে যে এই অডিওটি শেখ হাসিনার এবং এই অডিওতে কোনো এআই ব্যবহার করা হয়নি, ইভেন কোনো এডিট করা হয়নি, এটি জেনুইন। এটি আমরা গত এবছরের জানুয়ারি থেকে বলে আসছি এবং তদন্ত সংস্থা আমাদেরকে এই অডিও রেকর্ড সহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আমরা তার ভিত্তিতে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করেছি এবং এটা ট্রাইব্যুনালে এখন আগামীকালকে চার্জের উপরে আদেশের জন্য আছে। কিন্তু এই অডিও রেকর্ডটা প্রথমে কিন্তু তদন্ত সংস্থা পেয়েছে। আমাদের তদন্ত সংস্থা পাওয়ার পরে এটা সামহাউ লিকড হয়েছে, সেটি বিবিসি পেয়েছে অথবা অন্য কোনো ভাবে পেয়েছে। পাওয়ার পরে বিবিসি তার মাধ্যমে এটির জেনুইনিটি টেস্ট করেছে। টেস্ট করে বিবিসিও আমাদের কথাকে সমর্থন করে বলছে যে ইয়েস, দিস ইজ জেনুইন এবং এখানে কোনো এআই বা অন্য কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়নি। বিবিসি যেহেতু একটি সর্বস্বীকৃত আন্তর্জাতিক সংস্থা, যার কারণে এই নিউজটি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। কেন আমরা বলার পরেও সবাই এইভাবে নেয়নি? কারণ হলো দীর্ঘ 15 বছর ধরে সরকারের পক্ষ থেকে যে মিথ্যা গুজব এবং প্রোপাগান্ডা চালিয়ে এসেছে, যার কারণে মানুষ সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য শুনলে সেটি বিশ্বাস করার জন্য একটু সময় নেয়। এই অভ্যাসটা এখন আমাদের রয়ে গিয়েছে। কিন্তু কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে যদি কোনো বক্তব্য আসে তখন সেটি মানুষ গ্রহণ করার জন্য আরেকটু ওপেন হয়। যার কারণে আমরা যেটা 6 মাস আগে বলেছি যে আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে সেটা পেয়েছি, সেটি 6 মাস পরে বিবিসি আবার ওটিকেই আবার সত্যতায়ন করেছে। 2 নম্বর কথা হলো যে আমরা এটি ট্রাইব্যুনালে তো উপস্থাপন অলরেডি করে দিয়েছি। এখন বিবিসি যে টেস্টটা করেছে সেটি আমাদের উপস্থাপন করতে পারি অথবা উপস্থাপন না করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ পরিষ্কার করে বলা আছে, যদি কোনো আন্তর্জাতিক সংস্থা কোনো রিপোর্ট প্রকাশ করে তখন সেটি প্রসিকিউশন যদি ট্রাইব্যুনালে উপস্থাপন করে ভালো কথা, যদি উপস্থাপন নাও করে এটি ট্রাইব্যুনাল স্ব-উদ্যোগে সুমোটো জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজের প্রেক্ষিতে এটিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবেন। এই যে টিভিতে আপনারা প্রচার করছেন, ইউটিউবে ওনারা এটা ছেড়েছে, এটি ট্রাইব্যুনাল সুমোটো নিতে পারবেন সাক্ষ্য হিসেবে, এটা আমাদের উপস্থাপন করার প্রয়োজন নাই। কিন্তু তারপরেও আমরা বিচারের স্বচ্ছতার স্বার্থে আরো এটিকে মজবুত সাক্ষ্য প্রমাণ করার জন্য এটা আমরা উপস্থাপন করব বলে এখন পর্যন্ত মনে করছি। পরবর্তীতে এটা আমরা ফাইনালি সিদ্ধান্ত নিব। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে মনে করি নির্দেশদাতা হিসেবে ট্রাইব্যুনালে যদি এটি প্রমাণিত হয় সেক্ষেত্রে দণ্ডবিধি অনুযায়ী কি ধরনের সাজার বিধান রয়েছে? আচ্ছা, আমরা মনে করছি যে এই ভিডিও বিবিসির পক্ষ থেকে আসার পরে ট্রাইব্যুনাল যে ন্যায় বিচার করছে, প্রসিকিউশন যে সঠিক ডকুমেন্টস ট্রাইব্যুনালে সাবমিট করেছে সেটি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আরো বেশি স্বীকৃত হলো, ন্যায় বিচারের ধাপ আরেকটু এগিয়ে গেল। আপনি যেটা বলছেন সেটি হলো দণ্ডবিধি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20 ধারায় এই ট্রাইব্যুনালের যে কোনো অপরাধ যদি প্রমাণিত হয় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এর বাইরে ট্রাইব্যুনাল চাইলে অপরাধের গ্রাভিটি অনুযায়ী, মানে নৃশংসতা অনুযায়ী যে কোনো শাস্তি দিতে পারে। যেমন
এর আগে ট্রাইব্যুনাল তামিম, আপনি থাকুন মৃত্যুদণ্ড। আমাদের সাথে। আমি একটু চলে যাই, আমাদের আরেক অতিথি আছেন মুশফিকুস সালেহিন। যারা মুশফিকুস সালেহিন, আপনার কাছে আমি একটু শুরুতেই জানতে চাই যে জাতিসংঘের প্রতিবেদনের পর এবার বিবিসির অনুসন্ধানেও বেরিয়ে আসলো যে এই অডিও রেকর্ডটি শেখ হাসিনার, এবং এটি প্রমাণিত হয়েছে অনুসন্ধানে। সেক্ষেত্রে অনুসন্ধানের পর শেখ হাসিনার বিচার কার্যক্রম আরো জোরালো হবে কিনা আপনি কি মনে করেন? আমরা তো যেটা মনে করি যে এটা অবশ্যই, যেহেতু একটা আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিবিসির মতো প্রসিদ্ধ একটি গণমাধ্যম এটা প্রমাণ করেছে, আমরা এটাকে আসলে ফ্যাক্ট হিসেবেই জানি। এইখানে আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ ছিল না, বা বাংলাদেশের মানুষও এটা জানে। তবে এটা ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি বা একটা গ্রহণযোগ্যতা তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে এরকম অকাট্য প্রমাণ পাওয়ার পরে খুব দ্রুতই যে বিচার কার্যক্রম এটা দ্রুত সামনে আগানো প্রয়োজন। আর দেশীয়ভাবে আসলে আমাদের মনে তো কোনো ধরনের সংশয় নেই যে আসলে শেখ হাসিনা এটার পিছনে কিভাবে জড়িত ছিলেন, বা দল হিসেবে আওয়ামী লীগ কিভাবে এখানে জড়িত ছিল। তবে ওই যে যেটা বলছিলাম, যে এখানে যেহেতু বিবিসির মতো একটি গণমাধ্যম যেহেতু এটা প্রমাণ করেছে, বা তারা যেহেতু এই ক্ষেত্রে এক ধরনের সাপোর্টিং হিসেবে দিয়েছে, সো এটা আমরা মনে করি যে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এখন চলমান যে এই বিচারিক প্রক্রিয়া, এটাকে পুরো বিশ্বেই গ্রহণযোগ্য করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে, এবং ভারতকেও এক ধরনের চাপের মধ্যে ফেলবে বলে আমরা মনে করি। যে এরকম একজন স্বীকৃত খুনিকে, খুনের নির্দেশদাতাকে তারা যে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির পেছনে যে তিনি ভূমিকা রাখছেন, সেটাও আমরা মনে করি যে ভারত এক ধরনের চাপের মধ্যে পড়বে। জাতিসংঘের প্রতিবেদনের পর এবার বিবিসির অনুসন্ধানেও এটি নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এই যে দুটি আন্তর্জাতিক মাধ্যম থেকে এই বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেল, এরপরে আপনাদের পর্যবেক্ষণ কি? আমাদের পর্যবেক্ষণ হচ্ছে যে একটা পর্যবেক্ষণ হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের একটা সীমাবদ্ধতা বা দুর্বলতা আমাদের উঠে আসলো। কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশে এসে তাদের প্রতিনিধি বা যে কোনো মাধ্যমে তারা এই ধরনের প্রতিবেদন তৈরি করতে পারছে, কিন্তু এই ধরনের প্রতিবেদন আমরা বাংলাদেশের গণমাধ্যমের কাছে দেখতে পাইনি। সেটা যে আসলে পোস্ট 5th আগস্ট বাংলাদেশেও যে গণমাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যম যে নতুন করে এক ধরনের আহ নিজেদের আহ, মান উন্নয়ন করবে, সেটার ক্ষেত্রে একটা ঘাটতি আমাদের কাছে মনে হচ্ছে। যে এটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করতে পারছে, কিন্তু অবারিত স্বাধীনতা থাকার পরও সেই স্বাধীনতা চর্চাটি বাংলাদেশের গণমাধ্যম প্রপারলি করতে পারছে না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এটি আরেকটা জিনিস দেখাচ্ছে, যে যেটি আমাদের আগে যিনি বলছিলেন, তিনি বলছেন যে আসলে বাংলাদেশের কোন একটা এভিডেন্স আসলে, বাংলাদেশের যখন আইসিটি ট্রাইব্যুনালে এটা হয়েছে, আমরা বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো দেখেছি, তখন আসলে মানুষের মধ্যে অতটা এটা কতটা সত্য, এটা কি আসলে এআই দিয়ে কিনা, বা আওয়ামী লীগ সমর্থকরা, আওয়ামী লীগের যে ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা, তারা এটাকে আসলে ফেক বলে প্রমাণ করার এক ধরনের চেষ্টা চালাচ্ছিল। এগুলো আসলে এখন বলবো যে এক এক ধরনের মানে তাদের এই চেষ্টাটা ব্যর্থতা পরিণত হলো। এবং আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, যে গত কিছুদিন ধরেই আওয়ামী লীগ নেতা কর্মীরা আবার সোশ্যাল মিডিয়া সরব হওয়া শুরু করেছিলেন। তারা এই গণ অভ্যুত্থানকে এক বিভিন্ন বিদেশি প্রজেক্ট বা আহ, মানুষ ভুলে এই ধরনের এই আন্দোলনে জড়িয়ে গিয়েছিল, এরকম অনেক কিছু দিয়ে তাদের দলের নেত্রীর যে পাপটা, অপরাধটা, সেটাকে আসলে চাপা দিয়ে এক ধরনের চক্রান্ত হিসেবে পুরোটাকে একটা কালার রেভলিউশন হিসেবে দেখানোর, পোট্রে করার একটা চেষ্টা করছিলেন। সেটাও যে আসলে মিথ্যা ভ্রান্ত, সেটাও গণমাধ্যম মানে এই বিবিসির প্রতিবেদনের মাধ্যমে সেটাও হচ্ছে প্রমাণিত হয়ে গেল। এবং পরিষ্কার আমরা মনে হয়ে করি গেছে। জনগণ জি, জনাব সেটি মুশফিকুস সালেহিন, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাই জনাব তামিম, আপনার কাছে একটু জানতে চাই যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আর কি কি বিষয় আমলে নিচ্ছে ট্রাইব্যুনাল, আর কত দিনের মধ্যে মামলার রায় হতে পারে? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে কোনো মামলার বিচার্য বিষয় যেটা আমরা কোর্টে উপস্থাপন করব ভবিষ্যতে, সেটি পাবলিকলি ওপেন স্পেসে আমরা বলি না কখনো। এটা আমাদের তদন্তের স্বার্থে এবং সাক্ষীর নিরাপত্তার স্বার্থে। তবে এটা সবাই জানে যে জুলাই গণঅভ্যুত্থানের ম্যাক্সিমাম এভিডেন্স হলো যেগুলো মোবাইলে মানুষ ধারণ করেছে, ভিডিও, অডিও এবং পত্রিকার যে নিউজ, সেগুলোই আমরা বেশি দিব। এবং আমরা লাইভ উইটনেস, মানে চোখে যারা দেখেছে ঘটনা, যারা আহত হয়েছে, এখনো হাসপাতালে আছে, যারা জীবন্ত শহীদ আমরা বলি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, এখনো দুনিয়াতে বেঁচে আছে, যেমন এরকম অনেকেই আছে, তাদেরকে আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করব সাক্ষী হিসাবে। আর যেটি সময়ের কথা বলছেন, এটি হলো ন্যায় বিচারের জন্য সবচেয়ে বড় বাধা। যদি আপনি কোনো ন্যায় বিচার সময় বেঁধে দিয়ে করতে চান বা কোনো টাইম ফ্রেম করে দিতে চান,
তবে আমরা আগেও বলেছি, এখনো বলছি যে এই ট্রাইব্যুনালের ইতিহাসে সবচেয়ে কম সময়ে তদন্ত হয়েছে 18 মাসে, এবং এভারেজ তদন্তের সময় হলো 2.5 থেকে 3 বছর। আমরা প্রসিকিউশনে আসার পর বর্তমান তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে মাত্র 6 মাসে, এবং আমরা তদন্ত প্রতিবেদন পাওয়ার 10 দিনের মাথায় ফরমাল চার্জ জমা দিয়েছি ট্রাইব্যুনালে। ঠিক ডিফেন্সকে যতদিন সময় দেওয়া ট্রাইব্যুনাল ততদিন সময় দিচ্ছে, আমরা তার চেয়েও একদম একটু বেশি সময় নিচ্ছি না। আমরা আশা করছি জাতি অতি শীঘ্রই অল্প সময়ের মধ্যে একটি ন্যায় বিচার পাবে। জি, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব মুশফিকুস সালেহীন আপনার কাছে। মুশফিকুস সালেহীন, যেমনটি আমাদের অতিথি বলছিলেন যে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া যে কোনো ন্যায় বিচারের জন্যই একটি বড় বাধা। সেক্ষেত্রে আপনারা কি আশা করছেন যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলাগুলো কত সময়ের মধ্যে নিষ্পত্তি হতে পারে? আপনাদের কি আশা? দেখুন, আমরাও এটা মনে করি যে আমরা যে বিচার কার্যক্রম চলবে এখানে কোনো ধরনের অযাচিত চাপ সৃষ্টি করতে চাই না। তবে আমরা এটাতে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। অগ্রগতির জায়গাটি হচ্ছে যে আমরা মনে করি না যে আসলে 1 বছরের মধ্যে আপনি সকল মামলার আহ, নিষ্পত্তি হয়ে যাবে, রায় হয়ে যাবে, শাস্তি প্রদান হয়ে যাবে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে মামলার তদন্ত কাজে অগ্রগতি যাতে হয়, সেখানে যাতে কোনো ঢিমেতালে না হয়। সেই তদন্ত কাজের পরে যে শুনানিগুলো যাতে যেই পরিমাণ মানে এখানে বিবাদীর যেমন যে রাইটটা রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকারগুলো তারা চর্চা করতে পারুক, কিন্তু এখানে কোনো কালক্ষেপণ না করা হোক, সেটাই আমাদের প্রত্যাশা। তো এই ক্ষেত্রে আমরা যেটি যাচ্ছি যে আসলে দৃশ্যমান অগ্রগতির জায়গাটি হচ্ছে যে অন্তত কিছু মামলার রায় এই বছরের শেষ নাগাদ আমরা তো প্রত্যাশা করতে পারি। যেই মামলাগুলোর আসলে অলরেডি অভিযোগ গঠন হয়ে গেছে, যেগুলো নিয়ে শুনানি শুরু হয়েছে, সেগুলো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দ্বিতীয় যে ট্রাইব্যুনালটা, সেই ট্রাইব্যুনালটা নিয়ে আসলে ধীরগতি বা সেটা শুরু হতে একটু দেরি হলো। এই কার্যক্রমটা যাতে, ওই সেকেন্ড ট্রাইব্যুনালটার কার্যক্রম যাতে আরো একটু দ্রুত গতিতে আগায়, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। তো আমরা আসলে আমরা চাই না যে জাস্ট আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি দেখে একটা গড়পড়তা রায় বা তাদেরকে শাস্তি দিয়ে দেওয়া হলো যেটা প্রশ্নবিদ্ধ হয়, সেটা কিছু চাই না। আমরা চাই স্বচ্ছ, আন্তর্জাতিক মানের এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটা বিচারই যাতে হয়, যেই বিচার নিয়ে পরবর্তীতে কোনো প্রশ্ন থাকবে না। অতীতে যেটা আমরা আইসিটি ট্রাইব্যুনালের ক্ষেত্রে অনেক মামলার ক্ষেত্রে প্রশ্ন উঠতে দেখেছি। সো আমরা চাই যে ওই প্রপার প্রসিডিওর মেনটেন করে ওই মানসম্পন্ন একটি কাজই হোক, কিন্তু সেটার জন্য যাতে দীর্ঘসূত্রিতায় না যায়, সেটা যাতে পুলিশ, তদন্তকারী সংস্থা এবং যারা প্রসিকিউশন রয়েছে তারা যাতে এই বিষয়গুলোতে তৎপর থাকেন, এটাই আমাদের প্রত্যাশা। জনাব মুশফিকুস সালেহীন এবং জনাব MH তামিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।